মঞ্জুরে খোদা টরিক কানাডা প্রবাসী এই শিক্ষক খোঁজ খবর রাখেন বাংলাদেশের রাজনীতির পেছনের ঘটনা। কলাম লেখেন বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন পোর্টালে। সম্প্রতি তিনি একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতিকে তার এই পোস্টে আদ্যপান্ত তুলে ধরেছেন। আজকে তার সঙ্গে আলোচনায় আমরা আসলে বাংলাদেশের এই সময়ের রাজনীতি, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করছেন। শুধু তাই নয়, সফর করার দিনই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ভোজসভায় অংশগ্রহণ করেননি, বা ভোজসভাটি বাতিল হয়েছে। নৈশ ভোজসভা বাতিল হয়েছে। কেন এসব হলো? বাংলাদেশের বর্তমান রাজনীতি কোন পথে চলছে? বিশেষ করে তারেক রহমান কিভাবে জামায়াত এবং এনসিপিকে ম্যানেজ করার চেষ্টা করছেন, নাকি চাপে পড়ে আছেন? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি নিয়ে টানাপোড়েন এখন চলছে? সবকিছু মিলিয়ে মঞ্জুরে খোদা টরিকের কাছে আমরা আসলে এই মুহূর্তের বাংলাদেশের রাজনৈতিক বিষয়াবলী সম্পর্কে জানতে চাইব। চলুন শুনে আসা যাক মঞ্জুরে খোদা টরিক, তার বক্তব্য। তিনি কি ভাবছেন, তিনি কি মনে করছেন বাংলাদেশের এই সময়ের রাজনীতি নিয়ে। ধন্যবাদ ডক্টর মঞ্জুরে খোদা। আসলে তো অনেক কিছু ঘটছে। আমি আপনার একটা একদম সম্প্রতি দেওয়া একটা ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম। আপনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটা ছোট্ট কিন্তু গভীর অ্যানালিসিস লিখেছেন। আমি সেসব নিয়েই প্রশ্ন করব, কিন্তু তার আগে এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত বা দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কি দেখছেন আপনি? আজকে প্রেস কনফারেন্স করলেন পররাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাসুদা আপা। আমি আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা এখন শুনছেন এবং পরে শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই মুহূর্তের জন্য বাংলাদেশের যারা রাজনীতি সচেতন, রাজনীতি পর্যবেক্ষক, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবাদ। এখনকার জন্য সংবাদ হলো, আমরা বিগত প্রায় 1 মাস ধরে এই আলাপ আলোচনার মধ্যে আছি যে বাংলাদেশে সার্জিও গোর নামের একজন ভদ্রলোক আসবেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের রাষ্ট্রদূত, একই সাথে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার একজন প্রতিনিধি, বিশেষ দূত। এবং একই সাথে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওনাকে মনে করা হয়, বা আমরা যতটুকু খোঁজ খবর জানি, উনি ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যক্তিগতভাবে ট্রাম্প পরিবারের এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী, বন্ধু, যার সাথে তাদের বেডরুম পর্যন্ত যোগাযোগ আছে, তাদের বাসায় অবাধ চলাচল আছে, এইটুক পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে জানি। সেরকম একজন ব্যক্তি তিনি ভারতে আছেন, ভারতে থেকে বাংলাদেশের রাজনীতির খোঁজ খবরগুলো রাখছেন। এবং বাংলাদেশেও বা আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন সেখানে আছেন। আমরা দেখছি ওনার তৎপরতা দেখছি, চলাফেরা দেখছি, মিটিং টিটিং দেখছেন, বৈঠক দেখছেন, সবক দেখছেন, কথা বলছেন, সেগুলো দেখছেন। কিন্তু উনার এখন এই মুহূর্তে বাংলাদেশে উড়ে আসার কারণ বা সমীকরণটা আসলে কি, তো সেটা একটা আলোচনা আমরা সংবাদ বিশ্লেষণ আপনার মুখ থেকে এবং আরো অনেকের মুখ থেকে শুনছিলাম যে ওনার সম্ভাব্য উড়ে আসবার কারণগুলো কি এবং কেমন হতে পারে। তো সেটার অনেক আমরা দেখলাম, অনেক আলাপ আলোচনার পর, অনেক উৎসাহ উদ্দীপনার পর, নানা ধরনের বিশ্লেষণের পর উনি আসলেন এবং বৈঠক করলেন। কিন্তু বৈঠকের মধ্য দিয়ে আমরা যে ধরনের সংবাদ বা যে ধরনের কথাবার্তা আশা করেছিলাম যে উনি সম্ভাব্য, আমরা ভাবছিলাম যে এই বিষয়গুলো কথা হবে, কিন্তু ওনার মুখ থেকে ওই ধরনের কথাবার্তা শুনিনি। আচ্ছা, ওনার মুখ থেকে এ ধরনের কোনো কথাবার্তা না শোনার পর আমাদের বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিল, উনিও তেমন কোনো কিছু বললেন না। সাংবাদিকরা ওনাকে অনেক প্রশ্ন করলেন। ডক্টর মঞ্জুরে খোদা, আমি তার আগে আপনাকে একটা তথ্য দেই। উনি যে এক্স হ্যান্ডেলে যেটা উনি লিখেছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, অনেক কিছু অগ্রগতি হয়েছে, এইটুকু শুধু বলেছে। এটাও কিন্তু বলেছেন সার্জিও গোর, তার এক্স হ্যান্ডেলে বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি এগুলো কোনো কিছু ব্যবহার করেন না। ওনার ওগুলো কোনো কিছু নাই, ফেসবুক নাই, টুইটার নাই, এগুলো কোনো কিছু ব্যবহার করেন নাই, জানি না সোজা কথা। ফেসবুক আছে, রজার খলিল নাম, সেটাতে আপনারা তো জানেন। আপনি দায়িত্ব নিয়ে বলছেন আর এগুলো নাই। রজার খলিল ওনার স্ত্রীর এটাও ফেসবুক পেজ,
ওনার স্ত্রীর একটা কুকুর ছিল, সেই কুকুরের নাম রোজার। সে যতটুকু জানি, সে রোজারের নামে হচ্ছে এই ওনার দেখবেন প্রোফাইল একটা কুকুরের ছবি আছে, সেই কুকুরটা মারা গেছে। যাই হোক, এটা ওনার হইতে পারে না হইতে পারে, আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ওনার এগুলো নাই, আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাতে পারেন। তো যাই হোক, যে কথাটা বলছি উনি এগুলো জানান নাই, কিন্তু এটা সাধারণ ভদ্রতা, সৌজন্যতা। যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং হওয়ার পর সাংবাদিকদের এই প্রশ্নগুলোর উত্তর শোভনভাবে, সঙ্গতভাবে দেওয়া উচিত, কিন্তু উনি যেভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেটা অত্যন্ত অশোভন আমার কাছে মনে হয়েছে। উনি ভালো করে কথাও বলেননি, অনেক সময় বিরক্ত হয়েছেন, মুখভঙ্গিগুলো দেখে উনি রেগে গিয়েছিলেন, বোঝা রেগে গিয়েছিল এরকম মনে হয়েছে। কিন্তু এরকম রেগে যাওয়ার কোনো কারণ নাই। তার মানে মনে হয় ডাল মে কুচ কালা হয়, তার মানে ওখানে এমন কোনো কিছু, প্রীতিকর কোনো কিছু ঘটলে উনি নিশ্চয়ই সেরকম কোনো কিছু বললেন। মানে একটা প্রীতিকর, উনি মিটিং এর পর সার্জিও গোর ওনাকে টেক্সট করে বলেছে, হ্যাঁ একটা সুসংবাদ আছে, আপনার 3 নম্বর থেকে 2 নম্বর হয়েছেন, মানে ভারত আমেরিকার ভিসার ক্ষেত্রে। এটা তো কোনো আমাদের জন্য সংবাদ, এটা কারা যায়, গরিব মানুষ, সাধারণ মানুষের স্বার্থের সাথে এটার কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছি যে তার সম্ভাব্য, আমার বিশ্লেষণ বলে তার সার্জিও গোরের বাংলাদেশে ভ্রমণের 3টা গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। তার 3টা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে, একটা আমরা জানি যে মার্কিন বাণিজ্য চুক্তি যেটা ইউনূস প্রশাসন করে গেছে, এবং তার ধারাবাহিকতা আমরা তারেক রহমান বা তার সরকার, জামাত, এনসিপি এরা বহন করছে, এবং সেটাকে গুরুত্বের সাথে সে চুক্তিগুলোর বাস্তবায়ন করছে। সেই বাণিজ্যিক চুক্তির অগ্রগতি, এবং একই সাথে আমরা জানি আকসা জিসুমিয়া চুক্তি হবার কথা ছিল, সেটাও আমরা জানি যে সেটার অনেক কিছু প্রস্তুতি হয়ে আছে, এখন শুধু স্বাক্ষর করা বাকি আছে। সেটাও গোপনে হয়েছে কিনা জানি না, কিন্তু শেখ হাসিনার সময় উনি যখন 2023 সালে এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু আমরা যতটুকু জানি শেখ হাসিনা এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। উনি নানাভাবে পরে হবে এরকম অ্যাভয়েড করেছেন, যেটা আমরা যতটুকু জানি সংবাদ মাধ্যমে। এটা একটা কারণ ছিল। তার চেয়ে আর একটা গুরুত্ব, ইন্দো প্যাসিফিকের যে একটা স্ট্র্যাটেজিক কৌশল, সেক্ষেত্রে ভারতের ভূমিকা, বাংলাদেশের অবস্থান সেখানে, বাংলাদেশ ভারতকে কতটুকু সহযোগিতা করবে, এবং ইন্দো প্যাসিফিক এই স্ট্র্যাটেজিক, এখন ইন্দো শব্দটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই প্যাসিফিক কৌশলের সাথে যেটা আমরা বলছি, সেটার একটা গুরুত্বপূর্ণ কাউন্টার পার্ট হচ্ছে, মানে প্রতিপক্ষ হচ্ছে চীন। চীনের প্রশ্নে তাহলে বাংলাদেশ এবং ভারতের অবস্থানটা কোথায়, কিরকম হবে, সে আলাপগুলো আলোচনা। এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন। আমরা জানি যে তারেক রহমান তার প্রথম সফর, হয়তো উনি মালয়েশিয়া হয়ে গেছেন, কিন্তু আমরা সেটা ধরে নেই পরাশক্তি চীনের সাথেই বাংলাদেশের এক ধরনের ঘনিষ্ঠতা, এবং 16-17টার মতো এমইও স্বাক্ষর করেছেন। কিন্তু এরকম স্পষ্ট কোনো প্রতিশ্রুতি না নিয়ে আসলেও আমরা দেখলাম যে এর মধ্যে, আপনি হয়তো জানেন যে চীনের যিনি রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশে একটা সংবাদে বললেন যে মিয়ানমারের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা রাস্তা হচ্ছে, মানে করিডোর হচ্ছে। কিন্তু আজকেও আপনাকে আরেকটা তথ্য দেই, আজকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকালবেলা চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, রজার খলিলের সাথে দেখা করেছেন। আজকেও পাকিস্তানের হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, রজার খলিলের সাথে দেখা করেছেন। আমি দুঃখিত, রজার খলিল বলছি, পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলতে পারি না, সেটা সবাই বলছে। জি জি। তো এটা আমরা দেখলাম যে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় নাই, মানে চীনের পক্ষ থেকে এটা বলার পর। তো তার মানে কি চীন এটা ঠিক বলছে, এবং একাধিকবার বলেছে। এবং মনে করা হয় যে চীনের এই যে করিডোরটা, এটা যে কোনো কারণেই নিশ্চয়ই আমেরিকার জন্য সুখের সংবাদ না। আপনাকে আরেকটি কথা মনে করিয়ে দিই মঞ্জুরি খোদা, আপনার মনে আছে কিনা জানি না, যখন উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ইউনূস সরকারের, তখন ওনার মুখ থেকেই প্রথম আমরা মানবিক করিডোর শব্দটির শুনেছিলাম। এই শব্দটি ওনার, আজকে যখন একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করলো, উনি যখন রাগ হয়ে গেলেন, উনি যখন বললেন, তখন তাকে আসলে ওই সাংবাদিকের স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল যে এই শব্দটি আমরা তার কাছে প্রথম শুনেছি, মানবিক করিডোর শব্দটি। কিন্তু উনি তো বলছেন এটা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। করিডোরের প্রশ্ন বা নানা প্রশ্ন, এটা তো উনি ঠিক করেন নাই। এই প্রশ্ন নিয়ে আমি যদি ভুল না করি, এই যে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তিনি ব্লাডি করিডোর এরকম একটা শব্দ বোধহয় উচ্চারণ করেছেন, আমি যদি ভুল না করি। এরকম, তাহলে এরকম তিনি উত্তেজিত হয়েছিলেন। ওই সাক্ষাৎকারটা আপনি পত্রিকায় করলে আমি আর দেখার সুযোগ হয় নাই, কিন্তু ওনারা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, ওনারা উত্তেজিত ছিলেন, এবং এটা নিয়ে বোঝা যাচ্ছিল তারা এই জিনিসটা স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তো তখন রজার রহমানরা ক্ষমতায় ছিলেন, মানে খলিলরা ক্ষমতায় ছিলেন, তখন ওনাকে যখন এই প্রশ্ন করা হয় তিনি তার উত্তরগুলো দেননি। তো যেটাতে আসে যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হবে, কি হবে, চীনের বিনিয়োগ,
চীনের তিস্তা প্রকল্প, তারপরে করিডোরটা একটা নগদ হিসাব, সেটা তো তারা ঘোষণাই করছে চীনের পক্ষ থেকে। সেই বিষয়গুলো আমার ধারণা সেটা গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমার মনে সার্জিও গোর আলোচনার বিষয় হতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হতে পারে। আমরা জানি যে 24-এর শেখ হাসিনার চলে যাওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশি ইউনূস প্রশাসনের সাথে, ইউনূস সাহেব যে ধরনের মন্তব্য এবং কথাবার্তা, যে ঔদ্ধত্য প্রদর্শন করেছেন একটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে, সেটা নিয়ে একটা সম্পর্কের টানাপোড়েন এবং দীর্ঘদিন সে তিক্ততা এখনো কেটেছে বলে এমনটা মনে হয় না। আমরা দেখেছিলাম যে তারেক রহমান ক্ষমতা আসীন পর ডক্টর খলিল ওই দেশে গিয়েছিলেন, কিন্তু তেমন উনি এসে তারপর তিস্তা প্রকল্প সংকল্পে একটা মন্তব্য করলেন যে কারোর জন্য আমরা তো বসে থাকবো না, আমরা আমাদের কাজে গিয়ে নেবো, এরকম একটা কথা বললেন আর কি, যেটা আসলে ভারতকে কোনো না কোনো ভাবে রাগান্বিত করে। খোদা, আমি আপনাকে আরো একটি তথ্য মনে করিয়ে দিই, সেটি হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে মোংলা বন্দর নিয়ে একটি চুক্তি আসলে স্বাক্ষরিত হয়েছিল। আপনি খোঁজ হ্যাঁ, খবর হ্যাঁ। জানেন কিনা? সেই চুক্তি বাতিল করেননি তারেক রহমান সরকার ক্ষমতায় এসে। সেই চুক্তি নিয়ে আজকে প্রশ্ন হয়েছে বলে আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সেটা আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, আপনার মনে থাকার কথা যে 2024 সালের ক্ষমতার পরিবর্তনের পর থেকে জামায়াত ইসলামী, এনসিপির দর্শ নেতা থেকে শুরু করে বড় নেতা সকলেই চায়নায় সফর করেছে, এমন কেউ নেই। বিএনপি ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে বিএনপির ছোট বড় বহু নেতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলেই চায়না সফর করেছেন। এই যে সফর, আপনার কি মনে হয় কিনা যে বাংলাদেশের সঙ্গে ডক্টর ইউনূস এবং তার পরবর্তী তারেক রহমানের সরকার, এই দুই সরকারেরই যে যে সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে, সেটা আসলে মার্কিন বর্তমান প্রশাসনের জন্য খুব উদ্বেগজনক একটি ইস্যু? আমি তো মনে করি সেটা মার্কিন প্রশাসনের জন্য উদ্বেগজনক, এবং সেই উদ্বেগের বিষয়গুলো একটা বোঝাপড়া করবার জন্যই আমার বিবেচনা, আমার বিশ্লেষণ বলে যে সার্জিও গোর বাংলাদেশে এসেছিলেন সেই একটা বোঝাপড়া করার জন্য, একটা হিসাব নিকাশ করার জন্য, এবং ওনারা তো ওনাদের মতো করেই বলবেন, তারই অংশ। কিন্তু সেই বিষয়গুলো তো আমাদের সামনে আনা হয় নাই। তো এটা একটা ভারতের সাথে আঞ্চলিক, চীনের সাথে বিষয়, বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি, এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা বিষয় সেখানে আসবার কথা, সেটাও দীর্ঘদিন ধরে আলোচনার কারণ। এই কারণে মনে হয় যে ইতোমধ্যে আমরা জানি যে শেখ হাসিনা, এবং আজকেও দেখলাম এএফপিতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, তো রয়টার, এএফপি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার এই সংবাদ প্রকাশিত হওয়া একটা গুরুত্বপূর্ণ, এই কারণে যে অনেকে আত্মসন্তুষ্টি বোধ করেন। আমি বলছি এই কারণে যে পৃথিবীতে অনেকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, নানা ধরনের কথাবার্তা তোকমাগুলো দেয়, এবং তারা অনেকেই পতন হয়েছে, দেশে বিদেশে আশ্রয় নিয়েছেন, তারা থাকেন, কিন্তু দেশে কেউ আসছেন এরকম সংবাদ আমরা পাইনি, কিন্তু বা তাদেরকে নিয়ে ব্যাপক সংবাদ বিশ্লেষণ হয়েছে এমনটাও পাইনি। যেমন আমি যদি সাম্প্রতিক সময়ের উদাহরণ দিই, যেমন সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আসাদ, উনি রাশিয়াতে আশ্রয় নিয়েছেন, রাশিয়াতে আছেন, কিন্তু উনি আবার সিরিয়াতে আসবেন কিনা, সিরিয়ার রাজনীতি করবেন কিনা, ওনাকে নিয়ে ওনার পতনের পর, রাশিয়া আশ্রয় নেওয়ার পর কিন্তু একটা সংবাদও পৃথিবীতে আর নাই। এবং উনি কোথায় আছেন, কিভাবে আছেন, রাশিয়ার সংবাদ মাধ্যমে সেরকম কোনো সংবাদ বিশ্লেষণ নেই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ক্রমাগতভাবে এই সংবাদগুলো আসছে এই কারণেই যে হয়তো বাংলাদেশের রাজনীতিতে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, এবং এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে সারা পৃথিবীর শত শত মিডিয়া আবার ধার করে সেগুলো প্রিন্ট করছেন বিভিন্ন ভাষায়। তো তাতে বোঝা যায়, মনে করা হয় যে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির প্রাসঙ্গিকতা আছে, এবং সেটা হয়তো ভারত এবং আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলোও বিভিন্ন সময় তার মানবাধিকার, তার দলের অংশগ্রহণ, অন্তর্ভুক্তি, নির্বাচনে এই বিষয়গুলো কিন্তু আলোচনা আসছে। এই কথাটা এই জন্য তুললাম যে তাহলে সার্জিও গোরো সে ভারতে অবস্থান করছেন, এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের অন্তর্ভুক্তমূলক রাজনীতির প্রশ্নগুলা ওনারা কিন্তু একাধিকবার তুলেছেন। অতএব এই বাংলাদেশ সফরের মতো আমার বিবেচনায় এই একটা আলোচনার বিষয় ছিল, যেহেতু শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশে আসবেন। তো শেখ হাসিনার মতো নেত্রী, উনি বাংলাদেশে আসবেন, দেশে বিদেশের একটা সংযোগ, যোগাযোগ, ন্যূনতম বোঝাপড়া ছাড়া আসবেন একজন মহিলা, একজন সাবেক প্রধানমন্ত্রী, যার ভিতর 650-র ভিতর মামলা আছে, ফাঁসির দণ্ডাদেশ আছে, তারপরে হামলা, উনি নিজেই বলেছেন যে আমাকে হত্যা করা হতে পারে, আমাকে ফাঁসি এর দেওয়া আগে হতে তো পারে। অনেকবার ঘটনা ঘটেছে এই জিনিসগুলো। তো সেরকম একটা প্রেক্ষাপটে আমার ধারণা এই সার্জিও গোরের এই সফরটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই সম্পর্কে এখনো জানি না। হয়তো আমরা শীঘ্রই
সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো শীঘ্রই জানতে পারবে। মঞ্জুর খোদা তৌরিক, আপনি লিখেছেন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিএনপি, জামায়াত, এনসিপি সহ গোটা দক্ষিণপন্থী বলয়কে আবার এক জায়গায় নিয়ে এসেছে। আপনার পর্যবেক্ষণে এই ঐক্যের প্রধান ভিত্তি কি আওয়ামী লীগ বিরোধিতা, নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তনের যে ঘোষণা তা বর্তমান ক্ষমতা কাঠামোর জন্য সত্যিকার অর্থেই কোনো রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি করেছে? ধন্যবাদ আপা, আপনি এটা একটা বড় প্রশ্ন, এটা বড় আলোচনাও বটে। জি, বিষয়টা শেখ এই হাসিনা, আলোচনাটাই করতে চাইছি আজকে আচ্ছা, আমি আসলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে আলাদা করাটা কঠিন। আমি বলছি যে শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধু যখন 1975 সালের বিয়োগান্তক ঘটনাটা ঘটে, সেই সময় উনার নিহত হবার পর শেখ হাসিনা এখানে বা তার পরিবারে কেউ ছিলেন না, তখন আওয়ামী লীগের দলটা ছিল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বিভাজন আমরা দেখেছি, বড় বড় নেতাও অনেকগুলো ছিল। আমরা জানি যে মিজানুর রহমান থেকে শুরু, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে অনেক নেতৃত্ব ছিল। কিন্তু শেখ হাসিনার এবারের যে বিপর্যয়, যে আওয়ামী লীগের ক্ষমতা হারানো, আমরা দেখলাম যে শেখ হাসিনার বাইরে কাউকে দেখছি না ওরকম। তিনি একক নেতৃত্ব, এবং কোথাও কোনো বিদ্রোহ বা কারো কোনো প্রতিক্রিয়া আওয়ামী লীগের ছোট বড় কোনো নেতৃত্ব কোনো জেলার থেকে এরকম দেখিনি। এটা ভালো মন্দ দুইটা দিকই আছে, আমি ভালো মন্দ দিকে আলোচনা যাচ্ছি না, আমি বলছি যে এটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা নেতৃত্বের, আমি বলবো যেটা তাদের দলের জন্য একটা ভালো দিক, যে এরকম একটা বিপর্যয়ের মধ্যে দল থেকে এরকম বিপ্লব বিদ্রোহ বা তার বিপক্ষে কথা বলেনি। তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে আমি কিভাবে এখানে আলাদা করি? এখানে আলাদা করার সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সেই দলের নেত্রী শেখ হাসিনাকে আমরা এখানে রিফাইন আওয়ামী লীগ থেকে শুরু করে চেষ্টা যে হয় নাই, প্রচেষ্টা যে হয় নাই, এরকম আমরা শুনেছি ক্যান্টনমেন্টে, ডিজিএফআই, বিএনপির পক্ষ থেকে নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। এমনকি শেখ হাসিনার বর্তমান আশা নিয়েও শোনা যায় যে শেখ হাসিনার সাথে বিএনপি শীর্ষ পর্যায় থেকে নাকি যোগাযোগ করা হয়েছে, যে ঠিক আছে, ওনারা যদি বাংলাদেশে শেখ হাসিনা আসার দরকার নাই, বা আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, কিন্তু মাইনাস শেখ হাসিনা ছাড়া অন্যরা কেউ করতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই, ওনারা নির্বাচন রাজনীতি করবে। আমার ধারণা এবং এমনকি বাংলাদেশের নেতৃত্বও নাকি ঠিক করা হয়েছিল যে কারা কারা আসবে, এবং এদের নামও শোনা যায়। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে বলা হয়তো তিনিও রাজি না, আওয়ামী লীগের নেতৃত্ব রাজি না। এখন এই আলোচনাগুলো করছে এই কারণে যে তাহলে এই সমস্ত কারণে শেখ হাসিনার আওয়ামী লীগকে আসলে আলাদা করার সুযোগ আমার কাছে নাই। এটা আওয়ামী লীগের দুর্বলতার দিকে আমি বলবো, কিন্তু সেটা আমার বিষয় না। আমি বলছি যে তাহলে সেই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে, সেটা আসলে ক্ষমতাসীনদের জন্য একটা বড় কনসার্ন কিনা। হ্যাঁ, কনসার্ন। এবং এই চিন্তাটা, এই ভাবনাটা আমরা দেখছি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, এরা সবাই একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং এখানে মনে করা হচ্ছে যে বিএনপি এবং জামাত বা জামাতের পক্ষ থেকেও এরকম একটা বলা হয়েছে যে ঠিক আছে, আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগের অবস্থান, নির্বাচন, আমরা দেখছি কোথাও তাদেরকে নির্বাচন, এমনকি আমরা দেখলাম যে বিভিন্ন বারের যে নির্বাচন, সেখানেও তাদেরকে অংশগ্রহণ করতে দেন। এক্ষেত্রে জামাতও প্রতিবাদ করে, বিএনপি, তারা একসাথে ইলেকশন করছে, কিন্তু এবং আমরা দেখলাম সমস্ত জায়গায় তারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য ঘোষণাই দিয়েছে, তাদের ঘোষিত হতে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এখন বলছেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগকে এখানে অস্তিত্ব নাই। এর মধ্যে আমরা দেখলাম যে জামাতের নেতা তিনি ঘোষণা করলেন যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন করা হবে, তাদের শেষ কিছুই রাখা হবে না। তো বিএনপি, জামাতের পক্ষ থেকে, এমনকি এনসিপির পক্ষ থেকে তাদের ঘোষণাগুলো কেউ ভিন্নতা নাই। আমি জামাত, এনসিপি এবং বিএনপি তারা একই দল, আলাদা কোনো দল আমি কোনোভাবে মনে করি না। তারা দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি, এবং বিএনপি নির্বাচনের সময় যে ধরনের কথাবার্তাগুলো বলেছিল, যেটা উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন দল, কিন্তু তাদের কর্মকাণ্ড আসলে এমন কোনো ভিন্নতা আমি দেখছি না। এবং তাদের যে 31 দফা কর্মসূচি দিয়েছিল, সেখানে যে সেগুলো তারা মানছে না। তো সে আলোচনা পরে করছি, কিন্তু এখন যেটা দেখছি এই ক্ষেত্রে আমার বিবেচনা যে তারা একসাথে আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন তাদের এই ভয় শেখ হাসিনা কিনা আওয়ামী লীগকে নিয়ে? আওয়ামী লীগের একটা পলিটিক্যাল লেগেসি আছে, তার একটা পলিটিক্যাল ক্যাপিটালকে যদি আমি বলি, তাহলে আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটালটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি, মধ্য বাম ধারার একটা রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা তাদের রাজনৈতিক শক্তি, তাদের পলিটিক্যাল ক্যাপিটাল, বাঙালি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র, সমাজতন্ত্র। এবং আপনি যদি বলেন যে এই বাংলাদেশে যে আপনার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদের আমাদের এবং উন্নয়ন এবং
বিরাট বড় তার উন্নয়নের। সময় কিছু উন্নয়ন হয়েছে, যেমন আবার দুর্নীতি, আবার অপশাসন, দুঃশাসন এগুলো ছিল, সেগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে। তো এই যে পলিটিক্যাল লিগ্যাসি, এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এখন এই মধ্য বাম ঘরানার যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বা চেতনার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের রাষ্ট্রীয় 4 মূলনীতিকে ধরি, এই রাষ্ট্রীয় মূলনীতির ধারক বাহক রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে ঠিকই, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর মুক্তিযুদ্ধকে ঘিরে এমন কোনো কিছু করেছে, এমন কোনো আবেগ, উত্তেজনা বা এমন কর্মকাণ্ড প্রকাশ করেছে, সেটা আসলে আমরা দেখি না। বরং উল্টোটাই আমরা দেখতে পাচ্ছি, যে ধরুন বীর মুক্তিযোদ্ধা, বীর শব্দটি বাদ দেওয়া হচ্ছে, আপনি জানেন কিনা জানি না। হ্যাঁ, আমি দেখলাম ওই জাহিদ, ডাক্তার জাহিদ একটা অসৎ লোক, তো এরকম কথাবার্তা বলছে, তিনি হচ্ছেন উপদেষ্টা। যে এই যে কথাগুলো তারা, যেমন এখন মার্কিন রাষ্ট্রদূত উনি বলছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করতে সাহায্য করবে, যে হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তাহলে এইটুক অ্যাক্সেস বিএনপি তাকে দিয়েছে, এটা কাদেরকে খুশি করে? যেখানে জামাতে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যেখানে আমেরিকাকে সেই সুযোগটা দেওয়া হয় তাদের 250 বছর পূর্তি উৎসব পালন করার জন্য, এটা কি ইঙ্গিত বহন করে? এইগুলো হচ্ছে যে দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের ক্ষতি করতে চেয়েছে, সেই দেশটিকে এভাবে অ্যাক্সেস দিচ্ছে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টের পর সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, ভাস্কর্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান, মানুষ, ব্যক্তি, জয়নুল আবেদিন, আপনি বলেন কি অপরাধ করেছে জয়নুল আবেদিন? তার বাড়িতে যে তার ভাস্কর্যটা, আমি বেগম রোকেয়া কি অপরাধ করে? তার মানে এই যে রাজনৈতিক সাংস্কৃতিক বল, এরা কারা? এরা দক্ষিণপন্থী, এরা বাংলাদেশের উদার গণতন্ত্র এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলোর বিপক্ষে, এবং এই ধারাকে প্রমোট করছে কি বিএনপি, তারা শেল্টার পেয়েছে বিএনপি তো এই সমস্ত প্রশ্নগুলো স্পষ্ট অবস্থান নিচ্ছে যে খামোশ, এগুলো করা যাবে না। তারা এখন মুক্তিযুদ্ধের নতুন বয়ান হাজির করছে, যে একজন অধ্যাপকের কথা শুনলাম, ভিসি হয়েছেন তিনি, ঘৃণা হয় এই সমস্ত লোক। উনি বলছেন যে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, জিয়াউর রহমান ঘোষণা দিলে বাংলাদেশ স্বাধীন হতো না, আওয়ামী লীগ তো কোনো স্বাধীনতাই করে নাই, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা হচ্ছে না। এই যে বয়ানগুলো নতুন করে হাজির করছে, আমরা আওয়ামী লীগের সময় এক ধরনের মুক্তিযুদ্ধের বয়ান হাজির করতে দেখেছি, সেখানে বিতর্ক ছিল, প্রশ্ন ছিল, মানুষ বিরক্ত হয়েছে। আবার বিএনপির সময় সে তার 180 ডিগ্রি 380 ডিগ্রি উল্টা দিকে যে মুক্তিযুদ্ধের ভিন্ন বয়ান তৈরি করেছে। এই বয়ানটা একটা প্রশ্ন আপনাকে আমি করতেই চাই, আওয়ামী লীগ আমলে অতি প্রচার হয়েছে, অতি কথন হয়েছে, কিন্তু ইতিহাসকে বিকৃত করা হয়েছে কিনা? ইতিহাস তো বিকৃত করা হয়নি, যেটা ফ্যাক্ট সেটা বলা হয়েছে। হ্যাঁ, ফ্যাক্ট বেশি বলা হয়েছে, অনেক বেশি বলা হয়েছে। স্বীকৃতির ক্ষেত্রে বিকৃতি যতটা হয়েছে, স্বীকৃতির ক্ষেত্রে কৃপণতা ছিল। আমি বলবো সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরই অনেক মানুষ যারা মুক্তিযোদ্ধা, তাজউদ্দিন আহমেদ সহ, তাদের যে স্বীকৃতি, আজকে তাজউদ্দিনের পরিবার আবার যেরকম উল্টা দিকে যে কাজগুলো করছেন, এটাকে আমরা পছন্দ করি না, ঘৃণা করি, এটা অসততা। যারা শেখ হাসিনার সময় কথা বলেন এখন কথা বলছেন, এটা সৈয়দ আশরাফের ক্ষেত্রে ঘটে নাই কেন? নজরুল ইসলামের ছেলেদের ক্ষেত্রে ঘটে নাই কেন? কেন মনসুর আলীর ক্ষেত্রে ঘটেনি? কেন শুধুমাত্র তাজউদ্দিনের ক্ষেত্রেই ঘটলো? দেখুন, আমরা কিন্তু ভুলে যাই যে সৈয়দ নজরুল ইসলাম কিন্তু প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযুদ্ধের আমলে। আমি এই প্রশ্ন আজকের জন্য নয়, আপনার সাথে দীর্ঘ আলোচনা হতে পারে এটা নিয়ে। আমি বলতে চাইছি যে এটা আসলে ব্যক্তিগত পারিবারিক অসুয়া থেকেও তাজউদ্দিনের পরিবার এগুলো করছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে প্রকৃত সত্য, প্রকৃত ইতিহাস, সেটা তো আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে, জানে। এটার অতিপ্রচার নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আছে, আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে, এটা নিয়েও কথা বলতে পারি আমরা। কিন্তু এখন যেটা ঘটছে সেটা তো আসলে মুক্তিযুদ্ধকে উড়িয়ে 2024কে প্রতিস্থাপন করার যে রাজনীতি, সেটা ভয়াবহ, সেটা স্পষ্ট। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, 72-এর সংবিধানকে অস্বীকার করা, সেই প্রচেষ্টা, সে চেষ্টা চলছে। জামাতের রাজনীতিটা আসলে সেই জায়গায় যে মুক্তিযুদ্ধের, এটা প্রতিহিংসা রাজনীতি, এটা প্রতিশোধের রাজনীতি। 24 হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা অভ্যুত্থান। এই অভ্যুত্থানের আমরা অংশীদার ছিলাম, কিন্তু আমরা যদি জানতাম যে আমরা শেখ হাসিনার যে দুঃশাসন বা তার যে অন্যায় শাসন ছিল সেটা প্রতিবাদ করেছি, কিন্তু তার মানে এই নাই আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, স্বাধীনতা এগুলোর বিরোধিতা করেছি না। কিন্তু সেটা করতে যে এখন আমাদের যেটা হচ্ছে স্বাধীনতায় থাকছে না। আমাদের বুঝতে পারিনি যারা এটা করেছে, আমরা কেন সেটা বুঝতে পারিনি যে
আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশের অস্তিত্বকে আমরা তুলে দিচ্ছি এমন এক শক্তির হাতে যারা কখনোই বাংলাদেশটাকে স্বীকার করেনি, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেনি। এই সেটা তো কথাটা এখন আলোচনা আসছে, সে হ্যাঁ, আলোচনা এখন আমার মতো অনেক অসংখ্য, এখন যদি তারা এই কথাগুলো বলে, এখন তো তার সংখ্যালঘু, এখন তো তারা ডাক দিলে মানুষ আসবে না। এই যে প্রতারিত গণপ্রতারণা, এই যে ধোঁকাবাজির রাজনীতি, এই বিএনপি যে এখন ক্ষমতা আসে, তারা যে যে কথাগুলো বলছে, এখন কি সেটা করছে? এই যে দলীয়করণ গুলো করছে, আমি যেখানে হঠাৎ করে আমি বের করলাম যে বিএনপির 31 দফা কর্মসূচি, এই 31 দফার মধ্যে কি সুন্দর সুন্দর কথা এখানে লেখা আছে দেখলাম। এখানে 1 নম্বরে লেখা আছে, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে মত পথের সমন্বয় ঘটে বাংলাদেশে, মানে সুন্দর সুন্দর কথা। আবার এখানে দেখছি 8 নম্বরে লেখা আছে যে সংকীর্ণ দলীয় রাজনীতি ঊর্ধ্বে উঠে সকল রাষ্ট্র সংবিধান এরকম। তারপরে আমরা দলীয়করণ করব না, দলীয়করণের ঊর্ধ্বে মেধার যোগ্যতা, এগুলো সব সুন্দর সুন্দর কথা, কিন্তু করছেটা কি এখন? আমি 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 আসলে আমরা আলোচনা থেকে দূরে সরে গেছি, আমরা আবার আচ্ছা, আলোচনায় ফিরে আসি। point আছে। 32 জন জেলা প্রশাসককে অপসারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষককে বিচারের মুখোমুখি করার দাবি, এবং আজকে সাদেকা হালিম সহ 3 জন শিক্ষককে অব্যাহতি, এবং অনেকের বিরুদ্ধে আসলে আরো আরো মানে মানে করা হবে বলে আমরা বুঝতে পারছি। সরকারি পদ পদোন্নতিতে নতুন দলীয় আনুগত্যের অভিযোগ উঠেছে। 2024 সালে যে আন্দোলন মেধা এবং বৈষম্য বিরোধিতার কথা বলে শুরু হয়েছিল, সেই আন্দোলনের সুবিধাভোগীরাই কি এখন আরো প্রকাশ্য এবং কঠোর দলীয় কোটা ব্যবস্থা প্রতিষ্ঠা করছে কিনা? এর ফলে আসলে তো বাংলাদেশে একটা চরম অচল অবস্থা তৈরি হচ্ছে, এবং সমাজ, রাষ্ট্র বহুধা বিভক্ত হয়ে যাচ্ছে কিনা। এই আশঙ্কাটা থাকে আমাদের। এই এই কথিত জুলাই অভ্যুত্থানের একটা প্রধান স্লোগান ছিল কোটা না মেধা, তাহলে মেধা মেধা বলা হলো। সেই মেধার ভিত্তিতে এবং যারা ক্ষমতা আসে তাদের নির্বাচনী ইশতেহার, দুইটাই আমার কাছে আছে, নির্বাচনী ইশতেহার এবং 31 দফা কর্মসূচিতে, সে দুটাতেই লেখা আছে যে সব জায়গায় যোগ্যতা এবং মেধার ভিত্তিতে পদায়ন পদোন্নতি দেওয়া হবে। কিন্তু দেখা গেল, আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন গুলো, জেলা পরিষদ গুলো, কর্পোরেশন গুলো এমনকি এবং নির্বাচন কমিশনেও নির্বাচন কমিশনও তাদের, হ্যাঁ, নির্বাচন কমিশনও, যেটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত, নির্বাচন কমিশনও তার দলীয় লোককে। এখন আমি রুমিন ফারহান একটা সাক্ষাৎকার দেখলাম, তিনি বললেন যে বিএনপির এটা পথ থাকাই হচ্ছে যোগ্যতা, এখন যে বিএনপি একটা পথ থাকতে হবে। বিএনপি ঘর না, বিএনপি মনোভাবাপন্ন অনেক আছে, সেটা হলে চলবে না, তারা এখন সেটাকে নিরাপদ মনে করেন না। তার মানে বিভিন্ন জায়গায় আপনি যেটা 32 জন শিক্ষকের কথা, মানে 232 জন আমলার কথা বলেন যারা ডিসি ছিলেন, যাদেরকে বলা হলো যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য। এখন একজন সরকারের দায়িত্বে থাকলে, এখানে তো ডিসিরা শুধু নির্বাচন করেন, এখানে পুলিশ করে, এসপি করে, ডিসি করে, সামরিক বেসামরিক প্রশাসন করে, সবার অংশগ্রহণে সেটা হয়, কিন্তু শুধু ওরা কেন? এখন এগুলো করবার মধ্য দিয়ে আসলে আমি যে বললাম যে বিএনপি বা জামাতরা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আওয়ামী লীগ শুধু না, আমি একটা সংবাদ দেখলাম সেখানে বামও লেখা আছে, আওয়ামী লীগ এবং বাম ঘরানার, বাম মনোভাবাপন্ন উদার গণতন্ত্রের যারা একটু প্রোগ্রেসিভ, প্রগতিশীল যেটাকে বলা হয়, তাদের কোনো চিহ্ন গন্ধ নাম যদি পাওয়া যায়, সেখান থেকে তাদেরকে সরানো হবে, সরিয়ে বিএনপি ঘরনা, বিএনপি মানে বলতে দক্ষিণপন্থী জামাত ঘরনার, এদেরকে বসানো হবে। এখন এটা বলছে, আমি আজকে আওয়ামী লীগের বিএনপির এক নেতার সাক্ষাৎকার দেখলাম, বলছে 15 বছরের আওয়ামী লীগের স্তরে স্তরে বসে বসে সব বসে আছে, আমরা সেগুলোকে সরিয়ে আমাদের নিরপেক্ষ মানে বিএনপি হতে হবে, জামাত এবং বিএনপি করলে নিরপেক্ষ, আওয়ামী লীগ করলে হচ্ছে অন্য দল, এই যে তাদেরকে বসিয়ে, এটার মধ্য দিয়ে আসলে দেশে আরেক ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে প্রশাসনের মধ্যে। আপনি যখন কাউকে বসাবেন, সেখানে পদ পদোন্নতি এগুলো প্রশ্নগুলো তৈরি হয়, একটা সচিব, উপসচিব, যুগ্ম সচিব, এগুলো আলাদা ধরনের বিষয় তৈরি হয়। আমরা শিক্ষকের মধ্যে দেখছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখলাম 250 শিক্ষকের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তার তদন্ত কমিটি করা হয়েছে, এবং আজকে তো দেখলাম 4 জনকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা করা হবে। তার মানে তারা মনে করছে যে তারা যেটা বলছে, আওয়ামী ফ্যাসিবাদের ভূতকে সরাতে হবে সমস্ত জায়গার থেকে। এবং সেটা আরো বেশি করে হয়েছে আমার ধারণা যে শেখ হাসিনা আসবেন, এসে আবার রাজনীতি করবেন, আবার আসর জমাবেন, আবার ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, এবং সরকার প্রশাসনের মধ্য থেকে কোনো ধরনের সহযোগিতা যেন না পান, বা তাদের মধ্যে কেউ যেন একটু কথাবার্তা না বলতে পারেন, সেই পরিস্থিতি সৃষ্টির জন্য এক ধরনের এটা আওয়ামী শূন্য
করবার মধ্যে দিয়ে আমার ধারণা প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ধারা, উদার গণতন্ত্রের ধারার যে রাজনৈতিক অংশ, চিন্তার মানুষগুলোকে সরকার প্রশাসন থেকে সরানোর একটা পরিকল্পনা তারা হাতে নিয়েছেন, কারণ তারা তাদেরকে নিরাপদ মনে আপনার করে। এই পরিকল্পনার সঙ্গে কি ধরুন একদম অতি সম্প্রতি গত সপ্তাহে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া এবং এটাও কি যুক্ত মনে হয় আপনার শাহাবুদ্দিন, কাছে? হ্যাঁ, সেটা শাহাবুদ্দিনকে হয়তো সরে যেতেই হতো, কিন্তু যেভাবে সরানো হলো সেটা নিয়ে প্রশ্ন, যে প্রক্রিয়া সরানো হলো সেটা হচ্ছে প্রশ্ন। না, বিশেষ করে স্পিকার যখন সফরে ছিলেন এক অন্য দেশে, তাকে সফর কাটল করে চলে আসতে হলো, এবং যে মুহূর্তে সেনাপ্রধানও ছিলেন না হ্যাঁ, সেটাই, বাংলাদেশে। উনি চিকিৎসার জন্য গেছেন, বেড়াতে যাননি। সেখানে তাকে 2 দিন আগে ফিরে আসতে হলো, এবং সেটা জানা যায় এক ধরনের পর্দার অন্তরে এক ধরনের বোঝাপড়া করে, একটা জোর জুলুম করে, সংক্ষিপ্ত করে এই কাজটা করা হয়েছে। তারা যে কোনো ধরনের তাদের কাছে একটা তথ্য বা একটা ভূতের ভয়, যেমন আজকে একটা সংবাদ দেখলাম যে এনসিপির মিটিং এ একটা বাঁশ পড়ে যাওয়ার শব্দে সব দৌড়াদৌড়ি করছে, বাঁশ পড়ে গেছে আর কি। তো এখন হচ্ছে মানুষের মনের মধ্যে যেরকম ভয় থাকে, অন্ধকারের মধ্যে ভয় থাকে, দড়ি কেউ সাপ মনে করে। তো এখন আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে এরকম তথ্য শেখ হাসিনা আসতে পারে, বাংলাদেশের মধ্যে রাজনীতি, প্রশাসনের, সরকারের, সেনাবাহিনীতে আবার একটা অভ্যুত্থান হবে কিনা, অভ্যুত্থান হতে পারে যে কোনো একটা পরিস্থিতিতে, ইউনূসও চুপ করে বসে না, এরকম মেলা ধরনের বিষয় আছে। তারা এরকম পরিস্থিতিতে এরকম রাষ্ট্রের একটা সর্বোচ্চ জায়গা, তা না, এটা একটা আলংকারিক পদ, এরকম কোনো ক্ষমতা আছে, বিষয়টা এরকম না। তারপরেও তারা মনে করেন যে এইটুকু দিয়ে তারা কোনো কিছু করতে পারে। এখন সেই কারণে তারা মনে করছে ওনাকে দ্রুত সরাতে হবে, সরায় নিজের লোককে বসাতে হবে যাতে এই সুযোগটা না পায়। তার ওনাকে সরানোর মধ্যে দিয়ে আপনার সেনাবাহিনী প্রধানকেও একটা চেক ধরবে, কারণ সেনাবাহিনী পদে নিয়োগ দেওয়া, তাকে সরানোর বিষয়টা রাষ্ট্রপতি করতে পারেন। তাহলে পরবর্তী বিষয়গুলো আছে সেনাপ্রধান। এইভাবে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের যেখানে আওয়ামী লীগের ছায়া ছিল, কখনো শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে, ছবি তুলেছে, বা কখনো সংযোগ কোনোভাবে ছিল, যে লন্ডনে কথা বলেছে, কথা তো বিএনপির একজন দায়িত্বশীল নেতা, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেন, কথা বলা তো কোনো বিষয় না, যে কেউ কথা বলতে পারে তথ্য প্রযুক্তির যুগে। তো এই কথাটা উনি যুক্তি দিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই মুহূর্তে তাকে এইভাবে সরানো হলো? এই সরানো যে হলো, আমার ধারণা এটাও একটা সেই সমীকরণের অংশ। কিন্তু এই সরানো নিয়ে কাকে রাষ্ট্রপতি করানো হবে সেটা নিয়েও ভিন্ন ভিন্ন বয়ান বা আমি এই বক্তব্য প্রশ্নটি আসতে যাচ্ছিলাম আপনার কাছে, যে আপনার কি মনে হচ্ছে যে কে হতে পারেন রাষ্ট্রপতি? তিনজনের নাম তো জোরে সোরে শোনা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইরিন খান। এই তিনজনই আসলে আলোচনায়। এর আগে জুলকারনাইন সায়ের একজনের নাম বলেছিলেন, তিনি আসলে মানে আলোচনায় আর নেই, কারণ এরকম একজন আমলাকে হঠাৎ করে ইয়ে করবেন, রাষ্ট্রপতি করা হবে বাংলাদেশে। আমার মনে হয় না তারেক রহমান এতটা মানে কাঁচা রাজনীতিতে, বা মানে বাংলাদেশের রাজনীতিতে। কি মনে হয় আপনার, কে হতে পারেন? এই যে আপনি যে বললেন যে রাজনীতিতে কাঁচা, কিন্তু বিষয় হলো যে জুলকারনাইন স্যারকে আমি কি একটু ফালতু ছেলে বলবো? আমি বলছি যে উনি একটু ফালতু তো বলার প্রশ্নই না, আসে না, না, আমি বরং সেটা বলছি। উল্টোটা তাকে দিয়ে রাষ্ট্র বলছে, Yes, রাষ্ট্রের ভেতরের লোকজন যা বলার বলছি, তাকে দিয়ে বলাচ্ছে। এটাই আমি বলতে চাচ্ছি যে তাকে যদি আমি হালকা মনে করি, তাহলে আমার ভুল হবে, কারণ তিনি এই তথ্যটা কোথাও পেয়েছেন, কেউ দিয়েছে, কেউ সরবরাহ করেছে। তাহলে সেই সরবরাহ চ্যানেল কারা? নিশ্চয়ই বিএনপির মধ্যে এরকম একটা চ্যানেল আছে, যে তারা মনে করে এরকম, তাদের একটা এজেন্ডা আছে। তাহলে আমি বুঝতে পারবো যে তাদের রাজনৈতিক পেরিফেরি গুলো আসলে কি, তাদের রাজনৈতিক সংযোগ কোথায়, কোন দেশ। আমরা বুঝতে পারি কোন দেশ এটা। আর মনে হয় পাকিস্তান যদি বলি, আমি যদি তুরস্কের কথা বলি, বা বাংলাদেশের মধ্যে কোন অংশ তারা বিএনপি কে নিজেদেরকে নিরপেক্ষতার লেবাসে এরকম একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটা চেষ্টা করছে, সে চেষ্টা প্রচেষ্টা তারা এতটুকু বসে নাই। দ্বিতীয়ত আসে হচ্ছে যে কে আসবে। আইরিন খানের কথা হচ্ছে, আমি আইরিন খান, তিনি আসতে পারেন, বিদেশি নাগরিক, উনাকে স্থায়ী প্রতিনিধি করেছে প্রতিমন্ত্রী মর্যাদায়, উনি হয়তো পররাষ্ট্রমন্ত্রী বা এরকম কোনো জায়গায় ভবিষ্যতে আসতে পারে। উনি আসবেন কিনা, প্রথম আলো নিউজটাকে আমি গুরুত্ব দিচ্ছি। প্রথম আলো ওনারা বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতটুকু আবহ বাস্তবতা মনে করা হয়, যে সক্ষম সামর্থ্য এখনো উনাকে হয়তো রাষ্ট্রপতির জায়গায় আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কেন ইউনূসের নামটা আসলো, এবং ইত্তেফাক কেন এই সংবাদটা করলো? আমি আর কোনো পত্রিকায় দেখিনি না, ইত্তেফাকে এই সংবাদটা করলো কেন। এবং সেখানে আমার কাছে ধারণা এটা তৈরি করা সংবাদ, এটা একটা ডেস্ক রিপোর্ট, খুব বোঝা যায়। এটা উদ্দেশ্যমূলক রিপোর্ট। এটা কেউ বা কোনো অংশ করেছে, বিএনপির পক্ষ থেকে এটা প্রতিবাদ নেই, প্রতিবাদ করার বিষয় আছে কিনা আমি জানি না, কিন্তু বিষয় হচ্ছে যে কেউ না কেউ সুরসুরি দিয়েছে এখানে, কেউ না এখানে মজা নিচ্ছে।
বিএনপির মধ্যে সেরকম একটা ঘাপটি মারা অংশ বসে আছে, যারা কোনো না কোনো ভাবে বিএনপিকে একটা মিসগাইড করতে চায় বা তাদের স্বার্থ উদ্ধার করতে চায় তারেক রহমানের এই চেয়ারটাকে ব্যবহার করে। সেজন্য মাঝে মাঝে মনে হয় যে অনেক ঘটনায় ঘটছে আসলে চেয়ারে কে বসে আছে, কে আসলে প্রধানমন্ত্রী কর্তৃত্ব ক্ষমতার চর্চাটা করছে। কারণ প্রধানমন্ত্রীকে আমরা যদি আপাত নিরহ দৃষ্টিতে দেখি, উনি তো আন্তরিকভাবে চান, কোনো মানুষ তো চান না যে দেশ খারাপ চলুক, উনি চান উনি নিজে সিম্পলিফাইড লাইফ লিড করছেন, এই কথা বলেন। কিন্তু বিষয়টা আসলে তিনি কতটা সিম্পলি, বাট সেটা তো আমার জীবনকে এফেক্ট করে না। আমার জীবনে আপনার বিশ্লেষণ থেকে আমি আপনাকে মানে এই প্রশ্নটা করতে চাই এখানে, যে ধরুন এই যে মানে আপনার ধারণায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো ঘিরে এই যে অনিশ্চয়তা, সেটা কি তারেক রহমান সরকারের সিদ্ধান্তহীনতা, নাকি সরকারের বাইরে অবস্থানরত কোনো শক্তিশালী দেশি বিদেশি বলয় রাষ্ট্রের পরবর্তী কাঠামো কি হবে সেটা নির্ধারণ করার চেষ্টা করছে? এই জন্য বললাম যে সেরকম হলে আমাদের অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না, কারণ ইতোমধ্যেই অনেক বিষয় ঘটছে। আমার স্বাভাবিক দৃষ্টিতে এই জিনিসগুলো মেলাতে পারি, অঙ্কগুলো হিসেবগুলো মেলাতে পারি না। যে আমি যদি বলি যে এনসিপির মতো একটা দল, তো সেই রকম একটা জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল না, এরকম কোন নেতৃত্ব, তারা এত দম্ভ এত অহংকারের সাথে কথা বলতে, এত স্পর্ধা নিয়ে নেতা নেত্রীদেরকে নিয়ে এরকম, এমনকি তারেক রহমান, আমরা বাই ডিফল্ট প্রাইম মিনিস্টার বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তাদের সম্পর্কেও বড় বড় নেতৃত্বের সম্পর্কে যা ইচ্ছা তাই, মানে মানে বিষয়টা এমন যে তারা তাদের কাছে শক্তি না, তাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। এই যে, তাহলে এখন প্রশ্ন যে এদের এই শক্তির উৎস আসলে কোথায়, এটা একটা প্রশ্ন। ঠিক একই রকম ভাবে যে বাংলাদেশের ইউনূসের সময় যেভাবে চলেছে, আমরা মনে করেছি যে ইউনূস চলে যাওয়ার পর বাংলাদেশটা একটা নির্বাচিত সরকার আসলে ভালোভাবে চলবে। কিন্তু কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারে যে ইউনূস চলে যাওয়ার পরে বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সাধারণ জীবনযাপন, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটতরাজ বা মব, এগুলো কোনোটাই কমেনি, আগের মতোই চলছে, কখনো কখনো বেশি, এবং গুমের অভিযোগ পর্যন্ত এসছে এবং তার কোনো তদন্ত হয় নাই। অনেকগুলো ঘটনা ঘটছে, খুন, ধর্ষণ, তারপরে নারীদের সাথে অনেক ঘটনা, অপকর্ম, এগুলো ধরা পড়ছে। এগুলো কি নিরীহ কোনো ঘটনা? এর পেছনে কোনো উদ্দেশ্য বিদ্রোহ আছে? দেশ কি অস্থিতিশীল করার কোনো প্রশ্ন আছে? কারা এর পেছনে আছে? তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আছে? সেনাবাহিনী তো তাদেরকে ব্যাকআপে আছে, আমি জানি না সেনাবাহিনী ব্যারাকে আছে না, না, এখনো ব্যারাকে ফেরেনি অফিসিয়ালি। আচ্ছা, আমি সেটা জানি না। এই জন্য সেনাবাহিনীও যদি খণ্ডিত ভাবেও থাকে, তাহলে এরকম একটা নির্বাচিত জনপ্রিয় সরকার, সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, শক্তিশালী 2/3 মেজরিটি একটা সরকার, কেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছে না? এবং আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজন যোগ্য, দক্ষ, বাগ্মী, বলতে পারেন, স্মার্ট লোক, বয়স সবকিছু মিলে, সংবিধান বুঝেন। হ্যাঁ, উনি যদি না পারেন তাহলে আর কে পারবেন? তো উনি জাহাঙ্গীর না, আগের যে অথর্ব অকর্ম একটা লোক ছিল, উনি তো সে না, তাহলে তিনি পারছেন না। তাহলে আসলে শক্তি আসলে কে দেশ চালাচ্ছে, কাদের মানে কোথায় শক্তি? তাহলে কি ভেতরে ভেতরে জামাত কোনো অঙ্ক কষছে ভিতরে দেশকে অস্থিতিশীল করে, সেনাবাহিনী বা গোয়েন্দা দেশ বিদেশের কোনো সংস্থা? এখানে পাকিস্তানের কথা নানাভাবে শোনা যায়। তো বিভিন্ন তার চেয়ে বড় বিষয় যে আমরা দেখি যে এনসিপির সাথে বিভিন্ন রাষ্ট্রদূতদের বৈঠক, তাদের অফিসে যাচ্ছে, তুরস্ক যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে, জার্মান যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, কেন? স্পেনে হঠাৎ করে স্পেনের চীন সেখানে যাচ্ছে, চীন সেখানে, আপনি বলছেন যে চীন তো সবাইকে দাওয়াত নিয়ে, শুধু এখান থেকে বাস যাওয়ার সুযোগ থাকলে বাস ভরে ভরে নিয়ে যেত, কিন্তু ওই রকম পর্যায়ে একটা পিকনিক করতে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কি? তাহলে কি এর পেছনে চীন, এর পেছনে পাকিস্তান? কি ঘটনাগুলো কি? না হলে এই ছেলেগুলোই তাদের অস্ত্র নিয়ে ধরা পড়ে, অস্ত্র প্রশিক্ষণের কথা বলছে, শেখ হাসিনার ভিতরে সশস্ত্র বিপ্লবের কথা বলেছে। আমরা জানি যে জেলখানার থেকে অনেকগুলো 3,000-এর মতো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে কার্গো এসেছে অস্ত্র, এরকম শুনেছি, আমার কাছে প্রমাণ নাই, বলতে পারবো না, কিন্তু বিভিন্ন সূত্রে ভিডিওতে দেখেছি, জেনেছি। কিন্তু এইগুলো সম্পর্কে সরকারের যে একটা ট্যাক্স ফোর্স করা, রিপোর্ট করার কথা, প্রতিবেদন তৈরি করার কথা, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনার জন্য কি কি দায়ী, কোনে কোনে দায়ী। আজকে দেখলাম বায়তুল মোকাররম মসজিদ থেকে অনেকগুলো ছোড়া ধরেছে, ছুরি, এগুলো নাটক, এগুলো গরু কাটার জন্য ছুরির প্রকাশ্যে বিক্রি করা সবাই জানে। কিন্তু যেখানে অস্ত্র লুকায়িত আছে, যেখানে মনে করা হয় যে 8 থেকে 10,000 প্রশিক্ষিত যুবক আছে, যেখানে জঙ্গিরা আফগানিস্তান ফেরত
জঙ্গি যারা প্রশিক্ষণ নিয়েছে, সিরিয়াতে যুদ্ধ করেছে, পাকিস্তানে যারা যুদ্ধ করেছে, এখান থেকে লোক পাঠাচ্ছে, সেই ধরনের তথ্য আন্তর্জাতিক মিডিয়াতে আছে, দেশের মিডিয়াতে আছে, বিদেশের জেলখানাতে তারা ধরা পড়ে আছে, কিন্তু বাংলাদেশ সরকার সেক্ষেত্রে নীরব। এবং আমরা জেনেছি যে মোসাদ পৃথিবীর একজন সেরা আমরা গোয়েন্দা সংস্থা, পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা, তারা পর্যন্ত হয়তো তাদের তথ্যের ভিত্তিতে ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশে হামাসের লিঙ্ক আছে, হামাস সংগঠন আছে। আমরা হামাসকে সমর্থন করি গাজার ক্ষেত্রে, কিন্তু হামাসকে আমরা বাংলাদেশের রাজনীতিতে সমর্থন করি, সেটা একটা অন্য ধরনের জঙ্গি সংগঠন সেই দেশের জন্য। আমি আপনাকে মানে এই বিষয়ে আসলে শেষ প্রশ্নটাই করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি আরব বসন্তের কথা বলেন, প্রায় বলেন, আপনার স্ট্যাটাসে আপনি বলেছেন যে আরব বসন্তের পর লিবিয়া, তিউনিসিয়া এবং মিশরের যে পরিণতি, তার সঙ্গে বাংলাদেশের অবস্থার আপনি তুলনা করেছেন। বাংলাদেশের সামনে কোন বিপদটি সবচেয়ে বাস্তব? দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় উগ্রবাদের উত্থান, সামরিক বা আধা সামরিক কর্তৃত্ববাদ, নাকি বিদেশি নির্ভর বা বিদেশি শক্তি নির্ভর এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নির্বাচন থাকবে কিন্তু জনগণের কার্যকর রাজনৈতিক অধিকার থাকবে না? আপনি কি দেখছেন আসলে বাংলাদেশে? বাংলাদেশে অনেকগুলো দৃশ্য কল্পনা করা যায়, আমরা তো এরকম আলাপ করি। আমি আরব বসন্তের এক ধরনের সিরিয়াল, সেটা আজ থেকে 14-15 বছর আগে ঘটেছিল। আমি যে দক্ষিণ পূর্বে এসে বর্ষা বিপ্লবের কথা যদি বলি, যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, তিনটা দেশের সিনারিও তিন রকম। এর মধ্যে শ্রীলঙ্কা কিন্তু উঠে আসলো, কারণ ওখানটা একটা রাজনৈতিক পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্ব ছিল, দিশা নায়কের নেতৃত্বে ওখানকার কমিউনিস্ট পার্টি, তারা ক্ষমতা আসলো এবং তারা 3 বছরের মাথায় গ্রাজুয়েশন পেল, মানে তারা মানে একটা ডিফল্ট রাষ্ট্র হিসেবে যাকে বাংলাদেশ সহযোগিতা দিয়েছিল। 2022 সালে শেখ হাসিনা $50 লাখ সাহায্য করেছিল, যে তোমরা ডিফল্টার, টাকা পয়সা নাই, কিছু টাকা দিলাম, তোমরা চলো, পরে ফেরত দিও। তারা টাকাটা ফেরত দিল। তারা এখন বাংলাদেশ 2029 সালে 2026 সালে একই সাথে গ্রাজুয়েশনের কথা বাংলাদেশ, নভেম্বরে সেই গ্রাজুয়েশন নিচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ গেল 2029 সালে। তো এই যে জিনিসটা, এটা একটা দুঃখজনক ঘটনা। এখানে নেপাল এখনো কাটিয়ে উঠতে পারে না, নেপালে একজন অস্থিতিশীলতা আছে, সেখানে কমিউনিস্ট আবার সংগঠিত হচ্ছে, সেটা এক সিনারিও। বাংলাদেশ আটকে আছে একটা ভিন্ন পরিস্থিতিতে। আমরা আপাত গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি, কিন্তু বাংলাদেশের সামনে আসলে কোন এক্সাম্পলটা আছে? আমি যদি আরব দেশের, আরব বসন্তগুলোর কথা বলি, আমি 3টা দেশের কথা বলতে পারি। মিশর একটা দেশ, সিরিয়া একটা দেশ, লিবিয়া একটা দেশ, এরকম দেশগুলোর কথা বলতে পারি। তিউনিসিয়া কি হলো? তিউনিসিয়ায় আমরা দেখলাম যে সেখানে বিপ্লব হলো, বিপ্লবের পর নির্বাচন হলো, নির্বাচন জামাত ক্ষমতায় যায়। ওখানে জামাতের মতো বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া হলো, সেখানে তারা ক্ষমতায় আবার নিজেরা গুতগতি করলো, ক্ষমতায় টিকলো না, এরকম 2-3 বছর পর পর নির্বাচন হওয়া শুরু হলো। সর্বশেষ 2021 সালে যে ক্ষমতা আসলে, সে এতটাই দুর্দান্ত প্রতাপশালী হয়ে উঠলো যে গণতন্ত্র কিছু রাখে নাই, কর্তৃত্ববাদী শাসক হয়ে গেল। এখন সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা, গৃহযুদ্ধের একটা পরিস্থিতি। আমি মিশরের কথা যদি বলি, সেখানে আব্দুল আল সিসি, সেখানে তিনি ক্ষমতা আসলেন, সেখানে তিনি গণতন্ত্র বলে এখন কোনো কিছু, ভিন্ন মত, দল, গণতন্ত্র কোনো কিছুই রাখেন নাই। সেখানে এই এক পরিস্থিতির সৃষ্টি হলো যে আসলে আমরা আগের যে মিশর ছিল, সেই মিশর এই মিশর এক না। মানুষ এখন আফসোস করে যে আগের মিশরটা, লিবিয়ার কথা একই ঘটনা। হ্যাঁ, মানে মিশরকে এখন মানুষ মিস করে, বলছে মিস করি। তো মিশর, আমরা যেন সভ্যতা, সুন্দর দেশ, ওই ইতিহাস, তিউনিসিয়া একটা সুন্দর ছবির মতো একটা দেশ ছিল, সেই দেশগুলিতে পোড়া মাটির মতো হয়ে গেছে। সিরিয়াও একটা সুন্দর দেশ, আমরা তাদের রফিক হারিয়ে ছিল, তার ছেলে, তারা এবং মানে মধ্যপ্রাচ্যে যতটুকু গণতন্ত্র থাকা দরকার সিরিয়াতে সেটা ছিল বলে, বা নির্বাচন হতো এবং একটি মানে উদার সরকার, আধুনিক উদার গণতান্ত্রিক একটা দেশ ছিল। পোশাক আশাক, জামা জুতা আমার খুব স্মার্ট ছিল। সেটা যেমন আগে, যেমন ইরানের কথা বলেন যে শাহের আগে যেরকম ইরান যেরকম ছিল আর কি, সেটা না। এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তো বাংলাদেশের উদাহরণের সাথে আমি তিউনিসিয়ার উদাহরণটা টানতে পারি, যে তিউনিসিয়ার যেরকম বিএনপি একটা মধ্যপন্থী দল, আওয়ামী লীগের এখানে অবস্থান, আওয়ামী লীগের প্রশ্নে জামাত, বিএনপি, এনসিপি বা অন্য দক্ষিণপন্থী দল তারা একদিকে আছে। আওয়ামী লীগের এখানে রাজনৈতিক অধিকার নিয়ে তারা কেউ কথা বলছে না, চাচ্ছে না। তাহলে এখানে বিকল্পটা কি? এখন আমরা মনে করি যে আওয়ামী লীগের পর বিএনপি একটা বাফার জোন হিসেবে ছিল,
জাস্ট জামাত বা জঙ্গিবাদ বা হিজবুত হেফাজতকে মৌলবাদী শাসনকে আমরা ঠেকাতে পেরেছে আসলে তারাও মৌলবাদের সাথে তাদের পার্থক্যটা খুব বেশি আমি দেখি না, কারণ অনেক কিছু তারাও কম্প্রোমাইজ করছি। আমরা এও জানি যে আওয়ামী লীগ যদি আসে তারা হেফাজতকে আবার নামাবি, মুসলিম সংগঠনগুলো ইসলামপন্থী সংগঠনগুলো কওমি মাদ্রাসা সংগঠনগুলোকে মাঠে নামাবে আওয়ামী লীগের বিরুদ্ধে। জামাত তো মাঠে রেডি আছে এবং তাদের নানা ধরনের প্রস্তুতিও আছে এবং তার রিহার্সেল গুলো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায় দেখছি। তাহলে পরিস্থিতিটা কি? তো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে কি অন্য কোনো শক্তি, তৃতীয় কোনো শক্তি, কারণ বিএনপি যদি কোনোভাবে ফেল করে, আওয়ামী লীগ যদি থাকতো তাহলে আওয়ামী লীগ ধরতো জায়গাটা, তো আওয়ামী লীগকে তো এখানে তারা ডাকছে না, রাখছে না। তারা মনে করছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে বিএনপি আরো অনেক বছর ক্ষমতা থাকবে, বা তার ওই রকম একটা হিসাব নিকাশ তারা করছে। কিন্তু তাহলে কি জামাত, তাহলে কি জামাতকেও আমরা চিনি, কিন্তু তার চেয়েও বাইরে ভেতরে যে নানা ধরনের জঙ্গি তৎপরতা আছে, গোপন সংগঠনগুলো আছে, তাদের তো আমরা গোপন তৎপরতার খবর প্রকাশ্যে জানি না, কিন্তু তাদের তৎপরতা বসে নাই। তারা সরকার প্রশাসনে, এমনকি সেনাবাহিনীর মধ্যে আমরা নৌবাহিনীর কয়েকজনের কথা জানি, বিভিন্ন জায়গায় নানাভাবে তৎপর, এবং তাদের সাথে আন্তর্জাতিক কোন কোন সংগঠনের কি ধরনের সংযোগ সম্পর্ক আছে সেটা আমরা জানি না। সেজন্য এই আশঙ্কা থেকেই যায় যে বাংলাদেশে যদি একটা উদার গণতান্ত্রিক অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা না যায়, বিএনপি যদি ফেল করে তাহলে বিএনপি তার আত্মহত্যার সামিল করবে, বিএনপিকে কি লেখাবে এরা। কিন্তু বিএনপি আপাতত যেটা মনে করছে যে আওয়ামী লীগকে হটিয়েছি, এখন আমি জামাতকে ম্যানেজ করব টাকা পয়সা দিয়ে বা যে কোনো ভাবে সুবিধা টুবিধা দিয়ে, কারণ জামাত এখন যে রাজনৈতিক সুবিধা আছে তাদের ইতিহাসে তারা কখনো সেটা ছিল না, ভবিষ্যতে সেটা থাকবে না। ইউনূস সুবিধা দিয়ে তাদের যে সিটগুলা দিয়েছে, ভবিষ্যতে ইউনূস থাকবে না। বিএনপির অধীনে যদি নির্বাচন হয় তারা তো এতগুলো সিট পাবে না, বিএনপি সবগুলো সিট নিয়ে দিবে। তাহলে আর যদি মনে করে জামাত তো একটা ওইরকম একটা খুব ষড়যন্ত্রকারী একটা কুচক্রী রাজনৈতিক দল, তারা কখনো ফেয়ার পলিটিক্স করে না, তারা উদার গণতন্ত্রের রাজনীতি, তারা ষড়যন্ত্র করে যে কোনো ভাবে বিএনপি রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে যদি মনে করে বাংলাদেশ এটা জঙ্গি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমেরিকার সাথে তারা যেভাবে তোষামত, যেভাবে গাঁট ছাড়া বাঁচছে, তারা আমেরিকার পরীক্ষিত বন্ধু বলছে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু না। আমেরিকা তাদের কোনো স্থায়ী শত্রু মিত্র না, তাদের একটা স্বার্থ, বাংলাদেশের স্বার্থ উদ্ধার করার জন্য। যেমন মিশরের, যেমন সিরিয়ার সারাকে তারা ক্ষমতায় নিয়েছে, যে সারার বিরুদ্ধে তারা $50 লাখ হিসাব মাথার দাম ঘোষণা করেছিল, সেই সারাকে তারা বুকে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশের জামাতকেও এমনকি আরো জঙ্গি সংগঠনকে বুকে জড়িয়ে নিতে তাদের কার্পণ্য বোধ করবেন। এটা বিএনপির উপর আওয়ামী লীগ, বিএনপির উপর একটা মার্কিনীদের চাপ যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো আমরা জামাতের সাথে গোট ছাড়া। এই জন্য দেখছে জামাত এনসিপির সাথে তাদের একটা সব যোগাযোগ তারা তৈরি করছে। তারা শেখ হাসিনাকেও কি, আমি শেষ প্রশ্ন হচ্ছে এটাই যে ধরেন বিএনপিকে কি এই মেসেজই দেওয়া হচ্ছে যে তোমরাই আসলে মানে আমার ট্রাম্প কার্ড নয়, আমার ট্রাম্প কার্ড আছে? সেটাই দেওয়া হচ্ছে বিএনপি কি সেটা না বোঝার ভান করছে? বিএনপি সেটা ভালো করে বুঝতে পারছে। বিএনপি এক ধরনের লোকাল পলিটিক্স এর মতো জামাতকে আস্থায় নিয়েছে যে আমরা মামুরা বসে বসে খাবো, আওয়ামী লীগ আর লাগবে না, আমরা একটু ভাগ বাটি করে খাবো। এখন তোমরা 70 সিট পেয়েছো, সামনে 100 সিট পাবে, বা সামনে দেওয়া হবে কিনা সেটা প্রশ্ন। অথবা একজন প্রতিযোগিতা চলছে যে আওয়ামী লীগের প্রশ্নে কে কতটা অনুগত হবে, কে কতটা বিকিয়ে দেবে, কে কতটা দেশটা তাদের হাতে তুলে অলরেডি দিয়েছে। কিন্তু এটা আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে আমি দেখতে যাই আমেরিকার সাথে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে হুমকি। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা, মুক্তিযুদ্ধের চেতনার একটা দেশ, যে দেশ স্বাধীন হয়েছিল আজ থেকে 55 বছর আগে, সেই দেশের এরকম একটা নতজানু পরিণতি হবে, দুঃখজনক পরিণতি হবে, সেটা আমরা আশা করি। আওয়ামী লীগ এক্ষেত্রে ধরেন আপনার কি মনে হচ্ছে যে ডিসেম্বরে শেখ হাসিনা যদি চলে আসে পরিস্থিতি কি বদলাবে? সেটা বদলাবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ কি ধরনের প্রস্তুতি। আমি যতটুকু বুঝি, যে আমরা তো ততটুকু শুনি, সেটা শোনাটাই তো সব কথা, জানার বাইরেও জগৎ আছে রবীন্দ্রনাথের ভাষায়। হয়তো আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে হিমাবহের একটা অংশ, ভেতরের অংশটা। তা আওয়ামী লীগের কথা যদি আমি রাজনীতি করি, বা আওয়ামী লীগের রাজনীতিটা বোঝেন, আওয়ামী লীগ তো ততটুকু বলছে যতটুকু বলা যায়। হয়তো ভেতরে তাদের হয়তো তার চেয়ে বাড়তি বা বড় ধরনের প্রস্তুতি আছে, সেটা আমাদের জানার এইরকম। তো আওয়ামী লীগ একটা হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত যেটা বলে আওয়ামী লীগ অনেক কিছু করেছে, সেটা নিয়ে মানুষ খুশি নাই। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এখন যা করছে তাতে মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। আমি যেটা বলি, মানুষ এটা বলে যে আওয়ামী লীগে ভালো ছিল, তারপরে আওয়ামী লীগে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল, এখন সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো মানুষ দেখছে। তার সবচেয়ে বড় বিষয় জনজীবনের যে সংকট, সেই সংকট এবং চাঁদাবাজি, সন্ত্রাস। কালকে রুমিন ফারহানার একটা
বক্তব্য শুনলাম, শুনে খুবই হতাশ হলাম। উনি যে ধরনের উনি আরো অনেকেই বলছেন কথাগুলো। এই কথা বলার মানুষের সংখ্যা তো এখন খুব বেশি নাই। কারণ কথা তো তারা বলতে দিচ্ছে না। কয়েকজন মানুষ তাদেরকে আওয়ামী লীগের ট্যাগিং দিচ্ছে, ফ্যাসিবাদের দোষর প্রতিনিয়ত তাদের চাপের মধ্যে রাখছে। যেমন লতিফ বিশ্বাসকে ধরা হলো, কেন কারণ ধরা হলো? তারা মুক্তিযুদ্ধের নাম নিশানার মাধ্যমে এই লতিফ বিশ্বাসকে ইউনূস সরকার সিদ্দিকী। ধরেছিল। লতিফ 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 সিদ্দিকী সিদ্দিকী। লতিফ সিদ্দিকী ইউনূস সরকারও ধরেছিল। আবার তারেক রহমানের সরকারও ধরলো। তাকে ধরলো হচ্ছে ওই গণহত্যার ওই যে শাপলা চত্বরে। এইরকম ভাবে তারা মুক্তিযুদ্ধ বা কোনো কিছুকে তারা রাখছে না, থাকছে না, প্রতিবাদ করতে দিবে না, প্রতিবাদের শক্তিকে তারা ধ্বংস করতে চাবে। এভাবে এইরকম কতদিন একটা চলবে পরিস্থিতিতে তরিক, আপনার কি মনে হয়? আমি একদম সংক্ষেপে এক লাইনে বলেন, কতদিন চলবে এইভাবে চলতে থাকলে? না, না, এইভাবে কতদিন চলবে এরকম যেমন আমি কালকে একটা শুনলাম যে জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি ভাইয়ের একটা বক্তব্য শুনলাম যে বিপ্লব রুমিন ফারহানা বলছিলেন যে আমি সরি ওনাদের কথাগুলো বলছি, ওনারা যেহেতু বাংলাদেশে রাজনীতি করছেন সক্রিয়ভাবে এই জন্য বলছি, উনি বলছেন যে বাংলাদেশে 100 বছরেও আন্দোলন হবে না। পাটোয়ারি বলছেন না, যে কোনো সময় হতে পারে। আমি ওনার সাথে একমত এই কারণে যে ধরনের গণবিক্ষোভ জনবিক্ষোভ গুলো গড়ে উঠছে সেই ধরনের বিক্ষোভ হতে থাকলে, যেমন আমি নেপালে দেখলাম এখন পাল্টা জেনজি অভ্যুত্থানের খুব পর্যায়ে ভয়াবহ আকার ধারণ এই করেছে। সরকারকে তারা কিছু কিছু জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। পরিস্থিতি ওই রকম। বাংলাদেশেও এখন কেউ তো কারো কথা শুনে না। যেমন আমি ককরোচ পার্টির মতো এখানে একটা কি চিকেন নেক একটা পার্টি তৈরি করলো ছেলেপেলা রাতারাতি। এখানে কি চিকেনের নাম কি বলেন, যাই হোক, তো বাংলাদেশেও এরকম হতে পারে। মানে ব্রয়লার চিকেন, ব্রয়লার চিকেন ফার্মের পার্টি। মুরগি। হ্যাঁ, হ্যাঁ, তো ব্রয়লার চিকেন মানে আমি যেটা বলছি যে আওয়ামী লীগের অংশগ্রহণটা বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন আছে, মানে এটা শাসনের, আমি আওয়ামী লীগের দল একটা জিনিস, আওয়ামী লীগের শাসন ক্ষমতার একটা জিনিস, রাজনীতি আর একটা জিনিস। আওয়ামী লীগের কোটি কোটি মানুষ করে, কিন্তু সেটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক রক্ষা কবচের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য এই দলের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। মানুষ সে যদি আসে, আমার ধারণা শেখ হাসিনা বা বাংলাদেশের জনগণের জন্য এটা তাদের রাজনীতিটা করা দরকার। এবং হয়তো বিএনপির জন্য চাপ হবে বলেই তো তারা এই আলোচনাটা করছে যে শেখ হাসিনার ফিজিক্যাল প্রেজেন্স, সে যদি জেলের মধ্যে থাকে, 4 দেয়ালের মধ্যে থাকে, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা শক্তি, তো বিএনপি রাজনীতির জন্য একটা থ্রেট হবে, হুমকি হবে। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করাটাও আমি বলবো ভবিষ্যতের জন্য সুবিধা। বাংলাদেশের মানুষও এটা বার্গেনিং এর জায়গা পাবে, ভোট দেওয়ার জায়গা পাবে। কারণ তাদেরকে তো আর এভাবে আপনি আটকে রাখতে পারবেন না। তাদের রাজনীতির অধিকার তারা ফিরে পাবে, কেউ তার কাউকে দেয় না, তারা আদায় করে নেবে। হয়তো দেশ বিদেশের যে কথাগুলো শুনছি, বাংলাদেশের মধ্যে আলাপটা চলছে, বিএনপি সেই জিনিসটা পারবে কিনা সন্দেহ, তাদেরকে এই জায়গায় আসতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর মঞ্জুরে খোদা। নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে, কারণ পরিস্থিতি তো বদলাচ্ছে, পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। ভালো থাকবেন আপনি, শুভকামনা আপনার জন্য।